আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর সোহরাব হোসাইন। সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পেশালি আয়রন মেটাবলিজম, আয়রনের অ্যাবসর্পশন, ট্রান্সফারিন, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, ট্রান্সফারিন স্যাচুরেশন অ্যান্ড ট্রান্সফারিন লেভেল। অর্থাৎ আয়রন রিলেটেড যেই ইম্পর্টেন্ট বিষয়গুলো যেগুলো নিয়ে আমাদের খুবই কনফিউশন লাগে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রথমে যদি আমরা চিন্তা করি যে আয়রন, হ্যাঁ, যেটা আমরা কিভাবে পেয়ে থাকি, আমরা ডায়েটারি সোর্সের মাধ্যমে পেয়ে থাকি মেনলি। তো আমরা হচ্ছে খাওয়ার পরে এই আয়রনটা হচ্ছে আমাদের স্টোমাকে যাবে। স্টোমাকে যাওয়ার পরে যে আয়রনটা আমরা খাই সেটা হচ্ছে ফেরিক ফর্মে থাকে। কি ফর্মে থাকে? ফেরিক ফর্মে থাকে। এখন এই যে ফেরিক আয়রনটা, এটা স্টোমাকে যাওয়ার পরে স্টোমাকে যে অ্যাসিডিক এনভায়রনমেন্ট আছে, এই অ্যাসিডিক এনভায়রনমেন্টে ফেরিক থেকে কি হয়? ফেরাস ফর্মে কনভার্ট হয়। ওকে, ফেরিক থেকে ফেরাস ফর্মে কনভার্ট হয়। এছাড়া অ্যাসিডিক, এটা একটা পয়েন্ট। আরেকটা হচ্ছে কোশ্চেন যেটা এমআরসিবিতে আসছিল যে নিচের কোন জিনিসটা আয়রন অ্যাবজর্পশনে হেল্প করে, সেটা হচ্ছে ভিটামিন সি জাতীয় জিনিস অথবা এনি সাইট্রিক মানে সাইট্রাস যত ফ্রুট আছে লাইক টমেটো, এই সকল জিনিসগুলো হচ্ছে আয়রন অ্যাবজর্পশনে স্পেশালি হেল্প করে। ওকে, আরও কিছু জিনিস খেয়াল রাখতে হবে, কারা হচ্ছে আয়রনকে অ্যাবজর্পশনে বাধা দেয়। আয়রন অ্যাবজর্পশনে কারা হচ্ছে বাধা দেয় স্পেশালি খেয়াল রাখতে হবে। আমাদের কিছু ড্রাগ আছে স্পেশালি টেট্রাসাইক্লিন। ওকে, টেট্রাসাইক্লিন, তারপরে সিপ্রোকুইনোলোনস যে ড্রাগগুলো, সিপ্রোফ্লক্সাসিন, তারপরে প্রোটিন পাম ইনহিবিটর, হ্যাঁ, এনএসআই যেটা আমরা প্রোটন পাম ইনহিবিটর, তারপরে হচ্ছে আপনার লাইক চা, কফি, এগুলো কিন্তু আয়রন অ্যাবজর্পশনে বাধা দেয়। তাছাড়াও ক্যালসিয়াম, ফসফেট, কপার, জিঙ্ক, এই জিনিসগুলো কিন্তু কি করে আয়রন অ্যাবজর্পশনে বাধা দেয়। পরীক্ষায় ইনভেরিয়েবলি কিন্তু আসে, হ্যাঁ, যে কারা হচ্ছে বাধা দেয় আয়রন অ্যাবজর্পশনে এবং কারা হচ্ছে আয়রন অ্যাবজর্পশনটাকে ফ্যাসিলিট করে দেয়। তো এখন কথা হচ্ছে আমরা যে আয়রনটা খাচ্ছি সেটা হচ্ছে একটা ফেরিক আয়রন। এই ফেরিক আয়রনটা স্টোমাকে যাওয়ার পরে স্টোমাকে যে অ্যাসিডিক এনভায়রনমেন্ট আছে সেই এনভায়রনমেন্টে সেটা কি হয়? ফেরাস ফেরাসে কনভার্ট হয় এবং ফেরাস ফর্মটা হচ্ছে আয়রনটা অ্যাবজর্পশন ইজিলি হতে পারে। ওকে, যখন আয়রনটা জিআই ট্র্যাক্ট থেকে অ্যাবজর্পশন হয়ে আপনার আমাদের যে সার্কুলেশন আছে সেই সার্কুলেশনে যাবে, সার্কুলেশনে যাওয়ার পরে এই ফেরাস আয়রনটা সেরুলোপ্লাজমিন এবং হ্যাপসিডিন দিয়ে এটা আবার ফেরিকে কনভার্ট হয়। কিসে কনভার্ট হয়? ফেরিকে কনভার্ট হয়। সে ফেরিক যেটা, এই ফেরিক আয়রনটাকে আমাদের সার্কুলেটরি সিস্টেমে, দ্যাট মিনস ব্লাডের মধ্যে যে জিনিসটা থাকে আয়রনটাকে ক্যারি করার জন্য, সেটার নাম হচ্ছে ট্রান্সফেরিন। ওকে, সেটার নাম কি? ট্রান্সফেরিন। এই ট্রান্সফেরিনটা আয়রনটাকে ক্যারি করে এটা টিস্যু লেভেলে নিয়ে যেতে পারে। টিস্যু লেভেলে ডিফারেন্ট জায়গাতে, অর্থাৎ যেখানে সেলুলার লেভেল, টিস্যু লেভেল, যেখানে আয়রনের দরকার হবে সেই জায়গাতে নিয়ে যাবে অথবা স্টোর করাবে অ্যাজ এ ফেরিটিন হিসাবে। ওকে, অ্যাজ এ ফেরিটিন হিসাবে। এখন কথা হচ্ছে আমরা আয়রন ডেফিসিয়েন্সিতে, আয়রন ওভারলোড হলে অথবা হেমোক্রোমাটোসিসের ক্ষেত্রে আমরা কি ধরনের ফিচার আমরা এই আয়রন রিলেটেড পাবো। স্পেশালি যদি আয়রন ডেফিসিয়েন্সি থাকে কোনো পেশেন্টের, খেয়াল রাখতে হবে যে ওই পেশেন্টের বডিতে আয়রন কম থাকবে, ওই পেশেন্টের বডিতে ফেরিটিন কম থাকবে। ঠিক আছে, এখন এই যে আয়রন কমে গেছে বডিতে, বডি কি করবে? বডি হচ্ছে সে যে কাজটা করবে সে হচ্ছে আয়রন যেন জিআই ট্র্যাক্ট থেকে বেশি বেশি ধরে আনতে পারে, সেই জন্য লিভার থেকে একটা জিনিসে রিলিজ করাবে, সেটার নাম হচ্ছে ট্রান্সফেরিন। তাহলে কারো বডিতে যদি আয়রন ডেফিসিয়েন্সি থাকে তাহলে ব্লাডে কি হবে? ট্রান্সফেরিনের লেভেল হচ্ছে বেড়ে যাবে। ঠিক আছে, ব্লাডে কি হবে? ট্রান্সফেরিনের লেভেল হচ্ছে বেড়ে যাবে। ওকে, এছাড়া টোটাল বাইন্ডিং ক্যাপাসিটি, যেটা আয়রনকে বাইন্ডিং করার ক্যাপাসিটি, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি যেটা, এইটার পরিমাণও বাড়বে। কারণ জিআই ট্র্যাক্ট থেকে যেন বেশি বেশি পরিমাণে কি করতে পারে? আয়রনটাকে বাইন্ড করে সার্কুলেশন আনতে পারে, সেটাকে টিস্যু লেভেলে পৌঁছায় দিতে পারে। সেই জন্য টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি আয়রন ডেফিসিয়েন্সিতে বাড়বে, আর ট্রান্সফেরিন লেভেলও কি করবে? আয়রন ডেফিসিয়েন্সিতে বাড়বে। তার মানে কোনো পেশেন্টে যদি আয়রন ডেফিসিয়েন্সি থাকে তাহলে তার হচ্ছে আয়রন ব্লাডে কম থাকবে, তার ফেরিটিন কম থাকবে, তার ব্লাডে হচ্ছে ট্রান্সফেরিন লেভেল হচ্ছে বেড়ে যাবে এবং তার বডিতে ট্রান্সফেরিন বাইন্ডিং ক্যাপাসিটি, আয়রন টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটিটা হচ্ছে কি হবে? বাড়বে। এবার যদি আয়রন ওভারলোড হয় বডিতে তাহলে কি হবে? আয়রনের পরিমাণ বাড়বে বডিতে,
ফেরিটিনের পরিমাণ বাড়বে। তারপরে টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটির পরিমাণ কমবে, কারণ বডিতে এমনি আয়রন বেশি আছে। বডি বলবে যে বাবা তুমি জিআইটিতে আয়রন আছে ঠিক আছে, আমার আর এই আয়রনকে ধরে আনার দরকার নেই ব্লাডে, তুমি স্টোরের মাধ্যমে নষ্ট হয়ে যাও, ঠিক আছে। তখন বডি কি করবে, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি হচ্ছে কমাই দিবে। ট্রান্সফেরিন যেটা আছে, ট্রান্সফেরিনের পরিমাণও কিন্তু কমে যাবে। ট্রান্সফেরিনের পরিমাণ কমে যাবে, ট্রান্সফেরিনের পরিমাণ মানে ট্রান্সফেরিনের লেভেল কমে যাবে। এখন আয়রন যদি ওভারলোড হয় তাহলে এই ট্রান্সফেরিনগুলো কি হয় আমরা জানি, আয়রনকে ক্যারি করে। তো আয়রন যখন ক্যারি করে তখন বডিতে যদি আয়রন সবচেয়ে বেশি থাকে আয়রন, তখন কি হবে, আয়রনগুলো ট্রান্সফেরিনের সাথে বাইন্ড করবে। তখন হচ্ছে মানে আপনার যেটা হবে, ট্রান্সফেরিন যে স্যাচুরেশন, এই স্যাচুরেশনের পরিমাণ হচ্ছে বেড়ে যাবে। তাহলে একটা কথা খেয়াল রাখবেন, আয়রন ওভারলোড যদি হয় তাহলে আমাদের আয়রনের পরিমাণ বাড়বে, ব্লাডে ফেরিটিনের পরিমাণ বাড়বে, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি কমবে, কারণ আমার আয়রন দরকার নেই সেই জন্য বাইন্ডিং ক্যাপাসিটি কমবে। ট্রান্সফেরিন লেভেল হচ্ছে কমে যাবে, কারণ আয়রনগুলো কি করবে, ট্রান্সফেরিনের সাথে বাইন্ড করে আয়রন মানে ফেরিটিনের ট্রান্সফেরিনের পরিমাণ হচ্ছে কমায় দিবে। বাট ট্রান্সফেরিন স্যাচুরেশন লেভেলটাও কি হবে, ট্রান্সফেরিন স্যাচুরেশন লেভেল ফল করবে, কিন্তু ট্রান্সফেরিন স্যাচুরেশনের যে পার্সেন্টেজ আছে এই পার্সেন্টেজের পরিমাণ হচ্ছে বেড়ে যাবে, কারণ আয়রনগুলো হচ্ছে আবার ট্রান্সফেরিনের সাথে বাইন্ড করবে, ট্রান্সফেরিন স্যাচুরেশনটাকে হচ্ছে কি করবে, বাড়ায় দিবে, কিন্তু ট্রান্সফেরিনের লেভেল কি হয়ে যাবে, কমে যাবে। কারণ আয়রনগুলো যখন ট্রান্সফেরিনের সাথে বাইন্ড করবে তখন ট্রান্সফেরিনের লেভেল কমে যাবে, কিন্তু ট্রান্সফেরিন এই যে আয়রন দ্বারা কি হবে, স্যাচুরেটেড হয়ে যাবে, কারণ আয়রন বডিতে বেশি, ট্রান্সফেরিনের বডিতে কি হবে, স্যাচুরেটেড হবে আয়রন দিয়ে। সেই জন্য আমার আয়রনের যে স্যাচুরেশন, ট্রান্সফেরিন স্যাচুরেশনের যে পার্সেন্টেজটা সেটা হচ্ছে স্পেশাল এখানে বেড়ে যাবে। অ্যাজ লাইক দ্যাট আমরা যদি হেমোক্রোমাটোসিস বলি, হেমোক্রোমাটোসিসও কিন্তু আপনার একটা আয়রন ওভারলোড কন্ডিশন। তার মানে কি, আমরা হেমোক্রোমাটোসিস ক্ষেত্রে কি পাবো, আয়রন বেশি পাবো, ফেরিটিন বেশি পাবো, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি ফল করবে, ট্রান্সফেরিন লেভেল হচ্ছে ফল করবে, বাট ট্রান্সফেরিন স্যাচুরেশনের পার্সেন্টেজ যেটা, এটা হচ্ছে কি হবে, হাই হবে। সো এইটা একটু মনে রাখতে হবে কিন্তু ভালো করে। তাহলে দেখেন, আয়রন ওভারলোড তথা হেমোক্রোমাটোসিস, এখানে হচ্ছে আয়রনের পরিমাণ বেশি থাকবে, এখানে হচ্ছে ফেরিটিনের পরিমাণ বেশি থাকবে, এখানে হচ্ছে টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি হচ্ছে ফল করবে, ট্রান্সফেরিন লেভেল, কারণ আয়রনগুলো ট্রান্সফেরিন মানে ফেরিটিনগুলো হচ্ছে, আয়রনগুলো হচ্ছে ট্রান্সফেরিনের সাথে বাইন্ড করে ট্রান্সফেরিনের লেভেল হচ্ছে কমায় দিবে, কিন্তু এই যে ট্রান্সফেরিনের সাথে আয়রনটা বাইন্ড করতেছে তার মানে হচ্ছে ট্রান্সফেরিনের স্যাচুরেশনের যে পার্সেন্টেজ আছে এই পার্সেন্টেজটা হচ্ছে বেড়ে যাবে, রাইট, এই পার্সেন্টেজটা হচ্ছে বেড়ে যাবে। সো এই পয়েন্টগুলো যদি আমরা একটু খেয়াল রাখি তাহলে আয়রন রিলেটেড যত এমআরসিপিতে কোশ্চেন আসছে ইনশাল্লাহ আমরা করতে পারবো। বেস্ট অফ লাক সবাইকে, অল দ্য বেস্ট, আসসালামু আলাইকুম।